আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি রিয়াদুল ইসলাম, প্রভাষক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ফিনান্স ডিপার্টমেন্ট। আমরা লাস্ট ক্লাসে বীমা বিভিন্ন প্রকারভেদ দেখছিলাম এবং সেখানে বলেছিলাম যে মেয়াদের ভিত্তিতে যে প্রকারভেদটা ছিল সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: আজীবন, সাময়িক এবং মেয়াদি বীমাপত্র। তাহলে আমরা দেখি এখন আজীবন বীমাপত্র কাকে বলে। সংজ্ঞায় যাই। সংজ্ঞাটা কি? যে বীমা চুক্তিপত্রের মাধ্যমে এককালীন নির্দিষ্ট সময় পর্যন্ত বা আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার মৃত্যুতে অথবা মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বীমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে তাকে আজীবন বীমাপত্র বলে। এখানে একটু রেড মার্কগুলো খেয়াল করে দেখো যে বীমা গ্রহীতার মৃত্যুতে, বীমা গ্রহীতা যদি মৃত্যুবরণ না করে, বীমা গ্রহীতার মৃত্যুতে যদি বীমা গ্রহীতা মৃত্যুবরণ না করে ততদিন পর্যন্ত এই বীমা দাবি অর্থ পরিশোধ করা হয় না। এখানে অবশ্যই বীমাকৃত যে ব্যক্তিরা বীমা গ্রহণ করছে, যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা যদি মারা যায় তখন বীমাকারী বীমাকৃত অর্থ পরিশোধ করে। যদি মারা যায় সেক্ষেত্রে মনোনীত ব্যক্তি অথবা তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে এই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। এখন এখানে এককালীন নির্দিষ্ট সময় পর্যন্ত বা আজীবন প্রিমিয়াম প্রদান, এখানে আমি যদি বীমা একটা আজীবন বীমাপত্র গ্রহণ করি সেই ক্ষেত্রে এককালীন আমি অর্থটা পরিশোধ করা যায়। নরমালি আজীবন বীমাপত্রে এককালীন অর্থ পরিশোধ করা হয় না, বাট চাইলে কেউ করতে পারে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত। এখানে যদি আমি 15 বছরের বীমা গ্রহণ করি, 15 বছর পরও যদি আমি বেঁচে থাকি তখন কিন্তু আমাকে বীমা কোম্পানি কোনো অর্থ পরিশোধ করবে না। বীমা আমি 15 বছর পর্যন্ত আমি কিস্তি দিয়ে যাব এবং আমার মৃত্যুতেই বীমা দাবি অর্থ পরিশোধ বীমা কোম্পানি করবে। বা আজীবন বীমা প্রিমিয়াম, হ্যাঁ, আমি আজীবন পর্যন্ত বীমা প্রিমিয়াম দিয়ে যেতে পারি, যে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি বীমা প্রিমিয়াম প্রদান করে যেতে পারি। তিন ভাবে আমরা বীমা প্রিমিয়াম প্রদান করতে পারি এবং এই তিন ভাবে যেভাবে আমি বীমা প্রিমিয়াম প্রদান করি না কেন, যদি ব্যক্তি যে বীমা গ্রহীতা আছে সেই গ্রহীতা যদি মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত বীমা দাবি অর্থ পরিশোধ করা হয় না। এরও কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। সীমিত প্রিমিয়াম হার, যেহেতু এই বীমাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আজীবন প্রদান করা হয়, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই বীমার যে প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা প্রদান করে যাচ্ছে বীমা গ্রহীতা। সেক্ষেত্রে অবশ্যই প্রিমিয়ামের হার কম হবে। প্রিমিয়াম প্রদানের ভিন্নতা আমরা ওইখানে দেখে আসছি যে প্রিমিয়াম কিভাবে প্রদান করে। তিন ভাবে প্রিমিয়াম প্রদান করতে পারে। একসাথে সম্পূর্ণ অর্থ প্রদান করে দিতে পারে একক কিস্তিতে। এরপরে মেয়াদে, নির্দিষ্ট মেয়াদে 15 বছর বা 20 বছর একটা নির্দিষ্ট মেয়াদে সে বীমা প্রিমিয়াম প্রদান করতে পারে, অথবা যে আজীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে বীমা প্রিমিয়াম প্রদান করতে পারে। যে এইভাবে বীমা প্রিমিয়ামে ভিন্নতা আছে, যে তিন ভাবে বীমা প্রিমিয়াম আমরা প্রদান করতে পারি। আপনজনদের নিরাপত্তা, হ্যাঁ, জীবন বীমার ক্ষেত্রে আজীবন যে জীবন বীমাটা সেটা আপনজনদের নিরাপত্তার জন্যই করা হয়। যেহেতু যে ব্যক্তি বীমা গ্রহণ করবে সেই ব্যক্তি মারা যাওয়ার আগে বীমা দাবি অর্থ পরিশোধ করছে না, সেহেতু সেই অর্থ কার জন্য? অবশ্যই সে মারা যাওয়ার পর তার যে মনোনীত ব্যক্তি অথবা আপনজন যারা আছে তাদের একটা ফাইন্যান্সিয়াল নিশ্চয়তা দেওয়ার জন্য, যে মৃত ব্যক্তি যদি যে ব্যক্তিটা বীমা গ্রহণ করেছে সেই ব্যক্তি মারা যায়, যাতে তার ফ্যামিলি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে না পড়ে, সেই জন্যই এই ধরনের বীমাপত্র করা হয় আপনজনদের নিরাপত্তা, ফাইন্যান্সিয়াল বা আর্থিক নিরাপত্তার জন্য। সহজে বীমা দাবি পরিশোধ, এটা বীমা দাবি পরিশোধ জীবন বীমার ক্ষেত্রে খুব সহজেই বীমা দাবি পরিশোধ করা হয়। কেন? যদি এটা কোনো সম্পত্তি বীমা হইতো অবশ্যই সেটা কতটুকু সম্পদ ক্ষতি হয়েছে, কিভাবে ক্ষতি হয়েছে, কি পরিমাণ অর্থ পরিশোধ করবে সেটার একটা ক্যালকুলেশনের ব্যাপার আসতো, সেটা একটা ভ্যালুয়েশনের ব্যাপার আসতো। কিন্তু যেহেতু ব্যক্তি মারা গেছে এবং চুক্তিপত্রে বলা আছে ব্যক্তির মৃত্যুতেই বীমা দাবির অর্থ পরিশোধ করা হবে, সেক্ষেত্রে
যদি প্রমাণ করা যায় যে এই ব্যক্তি এই কারণেই মারা গেছে, তাহলে বীমা গ্রহীতা যদি বীমা গ্রহীতার মৃত্যুর কারণটা সঠিকভাবে বীমা কোম্পানির কাছে উপস্থাপন করা যায়, বীমা কোম্পানি আর তেমন কোনো ঝামেলা করে না, বীমা কোম্পানি সহজেই সেই অর্থ বীমা দাবি অর্থটা পরিশোধ করে দেয়। অবসর ও বার্ধক্যজনিত অসুবিধা। আজীবন বীমার ক্ষেত্রে যদি আমরা আজীবন বীমাপত্র আজীবন প্রিমিয়ামের মাধ্যমে নিয়ে থাকি, তাহলে শেষের দিকে এসে জীবনের বা বয়সের শেষের দিকে এসে বা একটা সময় দেখা যায় যে আমাদের এই অসুবিধাটা প্রকট হয়ে দাঁড়ায় যে ব্যক্তি এখন আগে চাকরি করত, সে প্রতি মাসে মাসে প্রিমিয়াম প্রদান করতে সমর্থ ছিল, সক্ষম ছিল, বাট এখন কি হচ্ছে যে তার কোনো জব নাই বা সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু বীমা চুক্তি করছিল যে আজীবন যতদিন বেঁচে থাকবে বীমা প্রিমিয়াম দিবে, কিন্তু সে রিটায়ার্ড করছে বাট সে তো এখনো মারা যায়নি, তার মানে বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে। তখন সেই বীমা প্রিমিয়ামটা তার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, তার জন্য একটা খুব অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ায় সেই অর্থটা প্রতি মাসে মাসে বীমা কোম্পানিকে প্রিমিয়াম হিসাবে দেওয়ার জন্য। তারপর আসি মেয়াদি বীমাপত্র। মেয়াদি বীমাপত্র কি? যে বীমাপত্রের মাধ্যমে বীমাকারী এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে বীমাপত্রে উল্লেখিত নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে বীমা গ্রহীতাকে বীমা দাবি অর্থ পরিশোধ করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারীদের প্রতিশ্রুত অর্থ প্রদান করা হবে। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো রেড ওয়ার্ড গুলা, নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে, যেহেতু এটা মেয়াদি বীমাপত্র অবশ্যই এখানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, সেটা কি ধরনের বীমাপত্র কত দিনের জন্য গ্রহণ করছে সেটার উপর ডিপেন্ড করে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। আজীবন বীমাপত্রের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ওইখানে ছিল ব্যক্তি শুধু যদি মারা যায় তাহলেই সে বীমা অর্থ পরিশোধ করবে বীমা কোম্পানি, কিন্তু এখানে যদি মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি, আর যদি মৃত্যু বরণ না করে তাহলে একটা নির্দিষ্ট সময় পর, উক্ত সময়ের পূর্বে যদি ব্যক্তি মৃত্যু হয় তাহলে তার মনোনীত ব্যক্তিকে বা তার উত্তরাধিকারীদেরকে প্রতিশ্রুত অর্থ প্রদান করবে। কিন্তু যদি বীমা গ্রহীতাকে বীমা দাবির অর্থ একত্রে পরিশোধ করা হবে নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে, দেখো যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যক্তির মৃত্যু না ঘটে তাহলে নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে ওই ব্যক্তিকে সেই বীমা দাবি অর্থ পরিশোধ করছে। এখানে আজীবন বীমাপত্র এবং মেয়াদি বীমাপত্রের মধ্যে পার্থক্য। আজীবন বীমাপত্রের মধ্যে ব্যক্তি যে বীমা গ্রহীতা, সেই বীমা গ্রহীতা অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, করলে তার ফ্যামিলি পাবে বা তার মনোনীত ব্যক্তি পাবে। আর এখানে যদি ব্যক্তি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তি কাছে সেই বীমা দাবি অর্থ পরিশোধ করবে, আর যদি মারা গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট সময় পর তার মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীদেরকে এই বীমা দাবি অর্থ পরিশোধ করবে। এরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। হ্যাঁ, এখানে অর্থ প্রাপ্তির একটা ভালো নিশ্চয়তা থাকে। কেন? কারণ যদি সেই ব্যক্তি মারা গিয়ে থাকে তাহলে তার ফ্যামিলি পাচ্ছে, আর যদি মারা না যায় সে নিজেই পাচ্ছে টাকাটা। তার মানে সে যে নির্দিষ্ট সময় পর টাকা, একটা ভালো অঙ্কের টাকা বা বীমা দাবি অর্থ পাবে সেটা কনফার্ম। সঞ্চয়ের সুবিধা। সঞ্চয়ের সুবিধা কিভাবে? হ্যাঁ, ওই যে আমরা সংজ্ঞার মধ্যে যেটা দেখে আসলাম যে যদি মারা না যায় তাহলে সে এককালীন যে বীমা দাবি অর্থ সেটা পাচ্ছে, অথবা তার ফ্যামিলি পাচ্ছে, সেই হিসাবে সঞ্চয়ের সুবিধা প্রদান করছে এই বীমা। বিনিয়োগের সুবিধা, যখন আমি একসাথে এই টাকাগুলো পাবো তখন অন্য কোথাও এটা আমি ইনভেস্ট করতে পারবো, এগুলো কমন বৈশিষ্ট্য সব বীমার ক্ষেত্রে প্রযোজ্য এগুলা। ঋণের সুবিধা। হ্যাঁ, এই বীমার একটা বিশেষ সুবিধা আছে, সেই সুবিধা হলো ঋণের সুবিধা। বীমা কোম্পানি যে আমাদের কাছ থেকে বা বীমা যারা করছে বীমা গ্রহীতাদের কাছ থেকে প্রিমিয়াম নেয়, এই প্রিমিয়াম নিয়ে তো তারা বসে থাকে না, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, বিভিন্ন মানুষকে বা বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানকে লোন দিচ্ছে। সেই সুবিধাটা যে বীমা গ্রহণ করছে বীমা গ্রহীতাও বীমা কোম্পানির কাছ থেকে সেই সুবিধাটা পেতে পারে। বাট সেই সুবিধাটা পাওয়ার জন্য বীমা কোম্পানি অবশ্যই বীমা যে পলিসিটা গ্রহণ করা হয়েছে সেই পলিসি 2 বছর কন্টিনিউ করতে হবে। 2 বছর পর যদি সে ঋণ
গ্রহণ করতে চায়, কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা হয়েছে বা তার এখন কিছু টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে সে বীমা কোম্পানির কাছে আবেদন করলে বীমা কোম্পানি তাকে কিছু পরিমাণ লোন আকারে বা ঋণ আকারে দিতে পারে। সমর্পণ মূল্যের সুবিধা। হ্যাঁ, সমর্পণ মূল্যের সুবিধা এখানে সাময়িক বীমাপত্রের ক্ষেত্রে শুধুমাত্র সমর্পণ মূল্যের সুবিধা নেই, আজীবন বীমাপত্র এবং মেয়াদী বীমাপত্রে সমর্পণ মূল্যের সুবিধা আছে। সমর্পণ মূল্যের সুবিধা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি, এখানেও আমি আবার বলছি যে যদি বীমা কোম্পানি 10 বছরের জন্য আমি বীমা কোম্পানিতে একটা বীমা করলাম, 10 বছরের মধ্যে হঠাৎ 4 বছর 5 বছর পর যদি আমি সেই বীমা প্রিমিয়াম আমি পরিশোধ করতে বা কন্টিনিউ করে যেতে অনিচ্ছুক থাকি অথবা অক্ষম থাকি, সেক্ষেত্রে আমি বীমা কোম্পানির কাছে আবেদন করব যে আমি এই বীমা পলিসি বন্ধ করে দিতে চাই। তখন বীমা পলিসি বন্ধ করার জন্য বীমা কোম্পানি বীমা পলিসি বন্ধ করে দিয়ে আমি এতদিন পর্যন্ত যেই প্রিমিয়াম প্রদান করে আসছি সেখান থেকে আমাকে সেই অর্থ ব্যাক করবে, কিছুটা হয়তো কম ব্যাক করবে, কারণ আমার বীমা কোম্পানির কিছু নিজস্ব খরচ আছে, সেখানে সেই খরচটার অংশটা বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম অংশ আমাকে আবার বীমা কোম্পানি ফেরত দিয়ে দিবে। এরপর আসি সাময়িক বীমাপত্র। সাময়িক বীমাপত্র কি? সাময়িক বীমাপত্র যে স্বল্প মেয়াদে 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর যে বীমাপত্র খোলা হয় তাকে সাময়িক বীমাপত্র বলে। একটা স্বল্প সময়ের জন্য আমি বীমাপত্রটা খুললাম বা একটা বীমাপত্র, একজন বীমা গ্রহীতা বীমাপত্র গ্রহণ করছে একটা স্বল্প সময়ের জন্য। এই ধরনের বীমাপত্র নরমালি কোনো হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজে অথবা ঝুঁকিপূর্ণ কোনো পেশায় নিয়োজিত হলে এই ধরনের বীমাপত্র গ্রহণ করা হয়ে থাকে। যেমন ধরে নিয়ে একজন আর্মি অফিসার, এটা আমি আগেও একটা উদাহরণ দিয়েছি, সে যদি কোনো মিশনে যায় তখন তার ফ্যামিলির আর্থিক নিরাপত্তার জন্য, নিশ্চয়তা প্রদানের জন্য সে একটা বীমাপত্র গ্রহণ করতে পারে। এক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেই ভিন্নতাগুলো হলো একক প্রিমিয়াম প্রদান করতে হয়। এই বীমাপত্রে অবশ্যই একবারে টাকা পেমেন্ট করতে হয়, যেই টাকাটা আমাদের প্রিমিয়াম হিসাবে বীমা কোম্পানিকে দিতে হবে সেটা একসাথে পুরোটা অর্থ দিতে হবে। এখানে কোনো কিস্তি বা আজীবনের বীমা প্রিমিয়ামের পরিশোধের কোনো ব্যাপার নেই। ব্যক্তির মৃত্যুতে বীমা দাবি অর্থ পরিশোধ করা হয়, ব্যক্তি মৃত্যুবরণ না করলে বীমা দাবি অর্থ পরিশোধ করা হয় না। সে আর্মি অফিসার যদি মিশনে যায় মারা যায় তাহলে তার ফ্যামিলিকে বীমা দাবি অর্থ পরিশোধ করবে, কিন্তু সে যদি মিশন কমপ্লিট করে আবার নিজের দেশে আসে, দেশে এসে যদি তখন বীমা দাবি অর্থ চায় তখন কিন্তু সেটা আর দিবে না, কারণ সেই ব্যক্তি যদি মারা যায় শুধুমাত্র তাহলেই সেই ব্যক্তি যে উত্তরাধিকারী আছে বা যাকে নমিনি করে দিয়ে যাবে বা মনোনয়ন দিয়ে যাবে তা সেই ব্যক্তিকে সেই বীমা দাবি অর্থ পরিশোধ করবে। সেক্ষেত্রে যদি ব্যক্তি মৃত্যুবরণ না করে তাহলে বীমা কোম্পানি কোনো অর্থ যে প্রিমিয়াম প্রদান করছে সেই প্রিমিয়ামের অর্থ অথবা কোনো বীমা দাবি অর্থ পরিশোধ করতে বীমা কোম্পানি বাধ্য নয়। আজকে এ পর্যন্তই। আশা করি এই টপিকটা ঠিকমতো তোমরা বুঝতে পেরেছো। মেয়াদের ভিত্তিতে যে 3 ভাগে ভাগ করা হয়েছে বীমাপত্রটাকে সেটা, এবং এখান থেকে আমি বারবার বলতেছি যে সৃজনশীল কোশ্চেন সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে এবং এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, যে পার্থক্যগুলো খুব ভালোভাবে খেয়াল না করলে তোমরা বুঝতে অসুবিধা হবে সৃজনশীল কোশ্চেনগুলো। এই পার্টটা তোমরা খুব ভালোভাবে পড়বা এবং আগামী ক্লাসগুলোতে আমরা নেক্সট আরো অনেক ধরনের বীমা আছে সেই বীমাগুলো সম্পর্কে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সবাই বাসায় সুস্থ থাকো এবং সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।